বিচ্ছেদের ৭ বছর পর আমার আর রনর আচমকা দেখা। সেই রনর সাথে আজ আমার দেখা, যাকে একটা সময় আমি পাগলের মতো ভালোবেসেছি। মিথ্যে বলবো না, এখনও খুব ভালোবাসি তাকে আমি। কিন্তু আজ আর আমি তার নয়, বা সে আমার নয়। গ্রাম্য মেলায় চুড়ি দেখছিলাম, আর হঠাৎ পেছন থেকে এক চিরচেনা কণ্ঠস্বর কানে বেজে উঠল। নীল চুড়ি কেন, হলুদ চুড়ি নাও। হলুদ চুড়িতেই তোমাকে ভালো লাগে। আমি পেছন ফিরে তাকানোর সাথে সাথেই কত হাজার ভোল্টেজের শক খায় তা আমি নিজেও জানি না। শুধু মুখ থেকে আস্তে করে একটাই শব্দ উচ্চারিত হলো, রন। এই তো ৭ বছর আগেও আমরা একে অপরকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারতাম না। দুজন দুজনের চোখের আড়াল হলে পাগলের মতো ছটপট করতে থাকতাম। একটা মেসেজ বা কল দিতে দেরি হলে কান্নায় ভেঙে পড়তাম, কিংবা রাগ করে থাকতাম। যতক্ষণ না ও আমার রাগ ভাঙাতো ততক্ষণ আমি পানীয় পান করতাম না। খাবার খাওয়া তো দূরের কথা, আমি অসুস্থ থাকলে ছেলেটা যেন ছোটোখাটো একটা ডাক্তার হয়ে যেত। নিয়মিত ওষুধ খাওয়ার জন্য বলতেই থাকতো। এত কেয়ার, এত ভালোবাসা দেখে ভয় হতো আমার। মাঝে মাঝে রনকে জিজ্ঞেস করতাম, আচ্ছা রন, আমার কপালে এত ভালোবাসা সইবে তো? রন বলতো, পাগলি আমার, এইটুকু ভালোবাসা কেয়ার তো কিছুই না। বিয়ের পর দেখবে যত্ন কাকে বলে। আমিও একটা হাসি দিয়ে বলতাম, ঠিক আছে ঠিক আছে, আমিও দেখব কত ভালোবাসতে পারো তুমি আমায়। রন আর আমি দুজন একই ক্লাসে পড়তাম, একসাথে পড়াশোনা আমাদের। ক্লাসে একদিন স্যার আমাকে পড়া ধরলে আমি সেই পড়ার উত্তর দিতে পারি না, কারণ যেদিন এই পড়া দেয়া হয় সেদিন আমি ক্লাসে উপস্থিত ছিলাম না। আর তাই স্যার আমাকে শাস্তি হিসেবে কান ধরে দাঁড় করিয়ে রাখেন। আমি কানে ধরি ঠিকই, কিন্তু চোখের জলে আমার গাল আর নাক পর্যন্ত ভিজে যায়। সেদিন সব ছেলে মেয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসলেও আমি রনর চোখে সেদিন আমার জন্য জল দেখেছি। তবে তখনও আমরা ক্লাসমেট হিসেবে দুজন দুজনকে জানি। একসাথে এসএসসি পাশ করলাম আমরা। যখন ইন্টারে ভর্তি হলাম, রনও আমার সাথে একই কলেজে ভর্তি হলো। ইন্টারে যেদিন প্রথম ক্লাসে পা রাখলাম, ক্লাসমেটদের নজর যেন আমার দিকেই। ইন্টারে পড়ার সাথে সাথে আমি হতে লাগলাম সেই লেভেলের সাজুনি। সাজ বলে কাকে, তা আমাকে না দেখলে কেউ বোধহয় জানতই না। ধুম ধারাক্কা সাজ দিয়ে যেতাম কলেজে। কলেজে যেহেতু সবাই মুক্তভাবে চলাফেরা করতে পারে, সেহেতু আমিও চলতে লাগলাম। লাইফটাকে এনজয় করছিলাম মুক্ত পাখির মতো। কিন্তু হঠাৎ একদিন ক্লাসের এক ছেলে কলেজের ভেতরে আমার হাত টেনে ধরে অকারণে। যদিও ছেলেটার মাথায় বদমাস নামক সাইনবোর্ড টানানো আছে, সেহেতু ওর আচরণে আমার বান্ধবীরা বা আর কেউ তেমন অবাক হয়নি। কিন্তু রনর চোখ যেই না পড়েছে এই দৃশ্যের দিকে, তখনই রন এসে ওকে ধামাধাম শুরু করে দেয়। ওকে এতটাই মারে যে পরবর্তীতে ইমিডিয়েটলি ওকে হসপিটালে ভর্তি করা হয়। পরিণাম, কলেজ থেকে বহিষ্কার, রনকে বের করে দেওয়া হয় কলেজ থেকে। যদিও আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম ওকে যেন কলেজ থেকে বের না করে দেওয়া হয়, কিন্তু আমার কথা কেউ শোনেনি। ফলাফল, রনর আর এইচএসসি পরীক্ষা দেওয়া হয় না। একদিন কলেজ থেকে বাসায় ফেরার পথে রনকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম, কেন করলেন এমন, কেন এতটা মারলেন ওকে? নইলে তো আজ আপনার এই অবস্থা হতো না, কলেজ থেকে বেরিয়ে যেতে হতো না। কেন এভাবে মেরেছেন ওকে? কারণ ও আমার কলিজায় হাত দিয়েছে। মানে? মানে আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসার গায়ে যে হাত দেবে তার হাত আমি রাখবো না। আমি সেদিন অবাক হব না কি হব কিছুই বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ চুপ থেকে ছোট্ট একটা হাসি দিয়ে সেদিন আমি দৌড়ে বাসায় চলে আসি। আর সেদিন থেকে শুরু হয় আমাদের ভালোবাসার অধ্যায় শুরু। আমি প্রতিদিন কলেজে যেতাম, আরও দূরে দাঁড়িয়ে থাকতো। দূর থেকে আমাকে এক নজর দেখেই চলে যেত। আবার যখন আমি কলেজ থেকে বাসায় ফিরতাম, ও আমার সাথে সাথে হেঁটে হেঁটে আমাকে বাড়ি অবধি এগিয়ে দিয়ে আসতো। এইভাবেই চলতে লাগলো আমাদের ভালোবাসা। কাটলো অনেকগুলো দিন ভালোবাসায় ভালোবাসায়। সামনে আমার এইচএসসি এক্সাম, কিন্তু এক্সামের দিকে তেমন মনই নেই। মন শুধু রনর চিন্তায় করে যায় সারাদিন রাত। যেহেতু অল্প বয়স, ভালোবাসাটাও ছিল একদম ছলনামুক্ত। তখন বুঝতাম না কোনো ছলনা বা কোনো বেইমানি। শুধু মন থেকে ভালোবাসতে জানতাম আর ভালোবাসতাম। কিন্তু হঠাৎ ৩ দিন রনর কোনো দেখা নেই। বুকের ভেতরটায় যেন ঝড় বয়ে যাচ্ছিল ওকে না দেখে। সারা রাত ঘুমাতে পারলাম না, ছটপট করতে লাগলাম, কাঁদতে লাগলাম। যেহেতু মোবাইল ছিল না আমার, সেহেতু কোনোভাবে যোগাযোগও করতে পারছিলাম না। চতুর্থ দিনের দিন দূর থেকে খেয়াল করি রন দাঁড়িয়ে আছে। আশেপাশে মানুষ আছে কি নেই তাতে আমি নজর না দিয়ে দৌড়ে গিয়ে রনর বুকে ঝাঁপিয়ে পড়লাম। আর কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, কোথায় ছিলে তুমি, কেন এই কয়দিন আসোনি? জানো আমার কত কষ্ট হচ্ছিল। রন আমাকে ওর বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিন্দু, আজ থেকে আমাদের আর দেখা হবে না। মানে কি বলছো তুমি এসব? হ্যাঁ ঠিকই বলছি, কেন দেখা হবে না? রন একটা হাসি দিয়ে বলল, পাগলি ভয় পেয়ে গেছো না? আরে আমার ভিসা এসে গেছে, আমি বিদেশে চলে যাচ্ছি। বিদেশে যাবার সব ব্যবস্থা হয়ে গেছে, হুট করে সব হয়ে গেল তো তাই তোমাকে জানাতে পারিনি। এই কয়দিন শহরে দৌড়াদৌড়ি করতে হয়েছে তাই আসতে পারিনি। এই তো সামনের মাসে আমি চলে যাচ্ছি।
এই নিউজটা তুমি আমাকে হেসে হেসে দিচ্ছ? আমার তো এখনই দম বন্ধ হয়ে আসছে এই কথা শুনে। না না, আমি তোমাকে না দেখে থাকতে পারবো না। আরে পাগলি, আমি হেসে হেসে বলছি এই জন্য যে যাতে আমি গিয়ে তাড়াতাড়ি টাকা ইনকাম করে আবার তোমার কাছে চলে আসতে পারি। বিয়ে করতে হবে না আমাদের তাহলে? কেউ কি বেকার ছেলের কাছে তার মেয়েটাকে বিয়ে দেবে? এইদিকে কলেজ থেকেও তো বহিষ্কার করে দিল, নয়তো পড়াশোনাটা চালিয়ে গেলেও একটা কথা ছিল। আমি কান্না করে রনকে বলতে লাগলাম, আমি কিভাবে থাকবো তোমাকে না দেখে? কিভাবে থাকবো তোমাকে ছাড়া? পাগলি রে, এইভাবে কেঁদো না। তুমি এইভাবে কাঁদলে আমি কি যেতে পারবো? তুমি মন দিয়ে পড়াশোনা করো তুমি। এইদিকে পড়াশোনা শেষ করো আর ওইদিকে আমি বিদেশ ঘুরে আসি। তারপর এসেই আমরা বিয়ে করে নেব, কেমন? আমাকে ভুলে যাবে না তো? তোমাকে ভুলে বাঁচতে পারবো ঠিকই, তবে মরার মতো করে। জেনে শুনে কেউ মরার মতো বাঁচতে চাইবে বলো? এরপর রনর হাতে যে কয়টা দিন সময় ছিল আমরা শুধু এদিক সেদিক ঘুরে বেরিয়েছি। আমি কলেজে এসে কয়েকটা ক্লাস করে ওর সাথে ঘুরতে বেরিয়ে যেতাম দূর দূরান্তে। তারপর আবার ঘুরে ফিরে বাসায় চলে যেতাম। একদিন রনর সামনে হাত রেখে বললাম, আমার হাতে হাত রেখে ওয়াদা করো আমাকে কোনো দিন ছেড়ে যাবে না। তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, শুধু আমাকেই বিয়ে করবে। রন আমাকে ওর বুকের সাথে জাপটে ধরে কান্না করে দিয়ে বলল, আমি তোমাকেই বিয়ে করব, শুধু তোমাকেই। কিছুদিন পর রনর বিদেশে যাবার ডেট চলে আসে, রন বাইরে চলে যায়। আর বাইরে যাবার আগের দিন রন আমাকে একটা মোবাইল কিনে দিয়ে যায়। আর বলে যায় এই তো কয়েকটা মাস দেখতে দেখতেই কেটে যাবে। রন বাইরে পৌঁছে কয়েকদিন পর ওখানকার সিম নিয়ে আমাকে ফোন দেয়। বিন্দু, আমি ভালোভাবে পৌঁছেছি, চিন্তা করো না। সিম ছিল না তাই ফোন দিতে পারিনি। জানোই তো বাংলাদেশের সিম এখানে চলে না, সমস্যা নেই। তুমি যে ভালোভাবে পৌঁছেছ তাতেই খুশি আমি। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। এরপর রন কাজে জয়েন করে। আমাকে জানায় ওকে যেই কাজের কথা বলে বাইরে নিয়েছে সেই কাজই দিয়েছে। ওখানকার মানুষগুলো অনেক হেল্পফুল, অনেক হেল্প করে ওকে। ভাষা শিখিয়ে দিচ্ছে, কাজ শিখিয়ে দিচ্ছে। আমি শুনে খুব খুশি হলাম। এরপর থেকে রন আমাকে বলে আমি যেন প্রতিদিন ওর কাজে যাবার আগে ফোন দিয়ে ওর ঘুম ভাঙাই। আমি প্রতিদিন সেই সময় ওকে ফোন দিয়ে জাগিয়ে দিতাম। ও ফ্রেশ হওয়ার পর থেকে আমার সাথে কথা বলা শুরু করতো। আর যতক্ষণ না কাজে ঢুকতো কথা বলতেই থাকতো। যখনই কর্মস্থলে পা রাখে ঠিক তখনই লাইনটা কাটতো। লাঞ্চ টাইমে ফোন দিয়ে খবর নিত খেয়েছি কিনা আমি, পড়ালেখা করছি কিনা ঠিক মতো। রাতে কাজ শেষ করে বাসায় ফিরে গোসল করেই ফোন দিত আমাকে। খাবার খেতো আর কথা বলতো আমার সাথে। খুব ভালোভাবেই চলছিল আমাদের টোনাটুনির ভালোবাসা। আমিও মন দিয়ে পড়াশোনা করতে লাগলাম, পরীক্ষা দিলাম। রন বলল পরীক্ষার রেজাল্ট দিলেই যেন আমি আবার ভর্তি হয়ে যাই। ও বাইরে যাবার পর আমার দিন শুরু হতো ওর সাথে কথা বলে, আর শেষও হতো ওর সাথে কথা বলেই। ও স্যালারি পেয়ে আমাকে জানায় আমি কি চাই ওর কাছে। ও আমার জন্য পাঠিয়ে দেবে। আমি ওকে বলি আমি শুধু তোমাকে চাই রন, তুমি চলে এসো সময় হলে, তাহলে আমার সব পাওয়া হয়ে যাবে। দেখতে দেখতে কেটে যায় দুইটা মাস, কিন্তু হঠাৎ করে রন আর আমাকে ফোন দেয় না। ফোন দেয়া বন্ধ করে দেয়। আমি ট্রাই করি ওর নাম্বার, কিন্তু বন্ধ। আমার চিন্তা বাড়তে থাকে, কেন ফোন দিচ্ছে না ও? এই ফোন ছাড়া তো ওর সাথে যোগাযোগ করার মতো আর কোনো পথও জানা নেই আমার। আমি ওর বাড়িও চিনি না যে ওর বাসায় গিয়ে ওর খবর নেব। কেটে যায় 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর। রনর আর কোনো ফোন কল বা সন্ধান পাই না আমি। ওর সাথে যোগাযোগ বন্ধ হওয়ার পর থেকে আমি পাগলের মতো হয়ে যাই। যোগাযোগ বন্ধের পরপরই বাবা মা আমার এমন অবনতির কারণ জানতে চান। কার কারণে আমার এই অবস্থা জানতে চান। আমি সব খুলে বলি তাদের। আম্মু আব্বু সোজাসুজি আমাকে বোঝান ছেলে প্রতারক, সে আমাকে কোনো দিনও বিয়ে করবে না, তাই যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তারা আমার জন্য অন্য পাত্র দেখা শুরু করলেন। বিন্দু, এই বিন্দু, এভাবে তাকিয়ে আছো কেন? চেননি নাকি আমাকে? হুম হুম, ও হ্যাঁ, কি বললেন? ধ্যান কোথায় তোমার? আর আপনি করে বলছো আমাকে তুমি? অপরিচিতদের আমি আপনি করেই সম্বোধন করি। কেমন আছো? ভালো আছি, আল্লাহ তাআলা ভালোই রেখেছেন। বিয়ে করে সংসারী হয়ে গেছো তাই না? হবারই কথা, 7টা বছর যে কেটে গেছে মাঝে। জিজ্ঞেস করলে না আমি কেমন আছি? দেখে তো বোঝাই যাচ্ছে মন্দ নেই। তা বউয়ের জন্য চুড়ি কিনতে এসেছিলেন বুঝি? বিন্দু, আসলে আম্মু, আম্মু তুমি এখানে? আমি তোমাকে কতক্ষণ যাবৎ খুঁজছি, তাড়াতাড়ি এসো। নানু ভাই গাড়িতে বসে আছেন, চলো তো, চলোই না। রনবি আমার হাত ধরে টানতে টানতে আমাকে ওর সাথে নিয়ে চলে যেতে লাগলো। বিন্দু দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি, অনেক কথা বলার বাকি আছে আমার। আমার ক্ষমাটা যে চাওয়া হয়নি, ভয় নেই, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। ও কি তোমার মেয়ে? ইয়েস মিস্টার রন। শি ইজ মাই ডটার অ্যান্ড হার নেম ইজ রনবি। আসি, আশা করি আর কোনোদিন আপনার ছায়াও আমি দেখতে পাবো না। দয়া করে আপনার মুখটা আমাকে আর কোনো দিন দেখাবেন না। আসি। যেহেতু আমার কথা বলা এখনও শেষ হয়নি, সেহেতু আমি আসবো। আর যতদিন না আমার কথাগুলো আমি তোমাকে জানাতে পারবো, ঠিক ততদিন আমি তোমার দুয়ারে কড়া নাড়ব।
আর আগামীকাল ঠিক সকাল ৯টায় আমি তোমার জন্য আমাদের চিরচেনা কলেজের মাঠের বাইরে অপেক্ষা করব। আর আমার হাতে থাকবে তোমার জন্য শখানিক চুড়ি। আর তুমি আসবেই, যদি না আসো তাহলে আমি ওখান থেকে ১ মিনিটের জন্যও নড়ব না, যতক্ষণ বা যতদিন না তুমি আসো। কথাটা মনে রেখো। আর সময় ঠিক সকাল ৯টা। রন মাত্রই রণবীর গালে হাত দেবে আর আমি রণবীরকে টেনে নিয়ে চলে আসলাম। আর আসার সময় ভাবতে লাগলাম, এত বছর যে আমার খবর নেয়নি, যার কারণে আমার জীবনে এত ঝড় তুফান বয়ে গেল, তার সাথে কি আদৌ আমার দেখা করা উচিত হবে? আমি কি করব ওর সাথে দেখা, নাকি ওর ছায়াও আর কোনোদিন মারাবো না? কিন্তু আমার যে খুবই জানার দরকার, কেন করলো ও আমার সাথে এত বড় প্রতারণা? কেন ভাঙলো আমার বিশ্বাসের সাথে সাথে আমার সাজানো স্বপ্নগুলো? কেন কেন কেন? বাসায় এসেছি ঠিকই, কিন্তু মন আমার রনর কাছেই পড়ে আছে, কিছুতেই অন্য কিছুতে মন বসাতে পারছি না। এতদিন পর সেই রন, আমার প্রথম ভালোবাসা, কত শত স্বপ্ন। যদিও তখন হ্যাংলা পাতলা ছিল, এখন একটু গালমুখ ভরেছে, ভালোই আছে হয়তো। কেন এতদিন পর আবার দেখা হলো? দেখা না হয় বোধহয় ভালো ছিল। এতদিনেও ওকে ভুলে থাকার চেষ্টা করেও পারিনি। সেই পুরনো স্মৃতি বারবার হৃদয়ে আঘাত করে গেছে। আর আজ আজ আবার নতুন করে পুরনো জখমে আবার যেন ক্ষত হলো। আম্মু আম্মু, আমি গোসল করব, খুব গরম লাগছে। হ্যাঁ মা, এখনই আমার রণবীকে আমি গোসল করিয়ে দেব। আম্মু, কি হয়েছে তোমার? তুমি কি কাঁদছিলে? না মা, কাঁদছিলাম না, চোখে যেন কি গিয়েছিল। আসো আমি চোখে ফু দিয়ে দেই। রণবীরকে চুমু খেয়ে নিয়ে গেলাম গোসল করাতে। গোসল করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। আর আমার ফোনটা বেজে ওঠে। আম্মু আম্মু, পাপা ফোন দিয়েছে, রিসিভ করো তুমি। হ্যালো পাপা, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি মা, তুমি কেমন আছো? ভালো আছি পাপা, কি করছো তুমি মা? আমি গোসল করে খেয়ে ঘুমানোর চেষ্টা করছি পাপা। আম্মু আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। ও আচ্ছা, তোমার আম্মু কই? আম্মুকে দাও। আম্মু তো মাত্রই নানু রুমে গেল। ও আচ্ছা, তাহলে আমি পরে ফোন দিব নে আবার। নানুকে আম্মুকে বিরক্ত করো না কিন্তু, কেমন? না পাপা, আমি লক্ষ্মী মেয়ে তো, আমি কাউকে বিরক্ত করি না। লাভ ইউ মা, লাভ ইউ টু পাপা। আল্লাহ হাফিজ। ওকে টাটা, আল্লাহ হাফিজ। আমি রুমে এসে দেখি রণবীর ঘুমিয়ে গেছে। আমি রণবীর পাশে শুয়ে পড়লাম। দু চোখ আজ বন্ধ করতে পারছি না, চোখের সামনে একটার পর একটা স্মৃতি ভেসে উঠছে। রাতটা কোনো রকমে কেটে গেল। সকাল হতে বারবার চিন্তা করছি, আমি যাব দেখা করতে রনের সাথে, নাকি যাব না, যাব নাকি যাব না। চিন্তা করতে করতে মাথা হ্যাং হয়ে যাচ্ছে আমার। কিন্তু হুট করে রণবীর এসে বলল, আম্মু রেডি হবে না? রেডি হব কেন মা? কেন, আঙ্কেলটা না বলল আজ তোমার জন্য অপেক্ষা করবে? তুমি না গেলে ওখান থেকে সরবেই না। না সরলে খাবে কি? পটি করবে কিভাবে? গোসল করবে কিভাবে? কত কষ্ট হবে, হবে না? তাই তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তারপর আমরা যাব, ওকে? আমি কি বলবো ভাষায় খুঁজে পাচ্ছিলাম না কোনো। রণবীর খুবই বুদ্ধিমতী মেয়ে, এইটুকু বয়সেও অনেক কিছুই বোঝে ও। আবার মনেও থাকে সব। মা এসে দরজায় দাঁড়িয়ে বলল, কি বলছে রে রণবীর? কিছু না মা। কোথাও যাবি তোরা? কলেজে যাব। সব পুরনো ফ্রেন্ডরা আজ একত্র হবে তো তাই। রণবীরকে নিয়ে যাবি? আচ্ছা তাড়াতাড়ি আসিস তাহলে, ঠিক আছে। আমি আর রণবীর বেরিয়ে গেলাম রনর সাথে দেখা করবার উদ্দেশ্য। আজ আমি কেন যেন না চাইতেও রনর পছন্দের নীল রঙের শাড়ি পরলাম। রন বলেছিল একদিন নীল রং ওর খুব পছন্দ। আমি আর রণবীর পৌঁছে গেছি কলেজ মাঠে। গিয়ে দেখি হলুদ পাঞ্জাবি পরে রন দাঁড়িয়ে আছে। আমি ইচ্ছে করে 2 ঘন্টা লেট করে আসি, ভেবেছি 2 ঘন্টা দেরি দেখে চলে যাবে হয়তো ও। কিন্তু না, ও দাঁড়িয়েই আছে। এসব আজ আর ভালোবাসা বলে মনে হয় না, ন্যাকামিটাই মনে হয়। এসেছো তাহলে? আসলাম। হাই মামুনি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। রণবি, অপরিচিতদের আপনি করে বলতে হয়, তোমাকে না বলেছিলাম? বলেছিলে, কিন্তু তিনি তো অপরিচিত নন, তোমার বন্ধু তিনি। তাই আমি তুমি করে বলতেই পারি। আমাকে এতটা পর করে দিও না বিন্দু, ওকে তুমি করে ডাকতে দাও। পর? হা হা, হাসালেন। পর তো আপনি সেদিনই হয়ে গেছেন নিজের থেকে, যেদিন আপনি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। আমি জানি তুমি আমার উপরে রেগে আছো, তবে একটাবার কি ভেবে দেখেছো কেন আমি তোমার সাথে যোগাযোগ বন্ধ করেছিলাম? কী কারণে যোগাযোগ বন্ধ করেছিলাম? কিসের জন্য বন্ধ হয়ে গিয়েছিল আমাদের যোগাযোগ? ভেবে দেখেছো কখনো যে ছেলেটা তোমার জন্য কলেজ থেকে বহিষ্কার হয়েছিল, যে ছেলেটা তোমার জন্য বিদেশে পাড়ি জমিয়েছিল? বিদেশ থেকে ফিরে যদি তোমাকে বিয়ে না করি, তুমি এই ভয় পাওয়ায় যে ছেলেটা তোমাকে বিদেশ যাবার আগেই। চুপ, আর একটা কথাও বলবে না তুমি, আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। চল রণবি, আমরা বাড়ি যাব। আমার কথা এখনো শেষ হয়নি বিন্দু, আমাকে আজকে তো অন্তত সব কিছু খুলে বলার সুযোগ দেবে। না, আমার কোনো কথা শোনার দরকার নেই।
প্লিজ আপনি আমার সামনে আর কোনো দিন আসবেন না প্লিজ। আমি রণবীরকে নিয়ে চলে আসছিলাম আর রন আমার হাত টেনে ধরে। হাত ছাড়ুন আমার, যদি না ছাড়ি আমি চিৎকার করব, চিৎকার করে লোক জড়ো করব। হাত ছাড়ো, আমার আম্মুর হাত ছাড়ো, রণবীর কাঁদতে থাকে। তাই রন আমার হাত ছেড়ে দেয়। আমি রণবীরকে নিয়ে বাসায় চলে আসি। 2 দিন কেটে যায়। প্রতিদিনের মতো রণবীরকে স্কুলে দিয়ে এসে আমি বাসায় রান্না বান্না করছি। মা গিয়ে রণবীরকে স্কুল থেকে নিয়ে আসে প্রতিদিন। রণবীর স্কুল ছুটির সময় হলে মা রণবীরকে স্কুল থেকে আনতে যান। এদিকে আমি রান্না বান্না করে গোসল করে ফ্রেশ হচ্ছি। আর ওইদিকে মায়ের কল। মা কাঁদতে কাঁদতে আমাকে বললেন, বিন্দুরে রণবীরকে পাচ্ছি না, ও স্কুলের কোথাও নেই, আমি সারা স্কুল তন্ন তন্ন করে খুঁজেছি। কি বলছো তুমি মা? এইটুকু বাচ্চা মেয়ে আমার, ও একা একা কোথায় যাবে? ও কিচ্ছু চেনে নাকি যে যাবে? হ্যাঁ, আমি আসার আগেই নাকি রণবীর বেরিয়ে গেছে। মা তুমি ওখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। আমি রণবীর স্কুলে চলে গেলাম। সারা স্কুল খোঁজ করলাম কিন্তু রণবীর দেখা নেই। মা আর আমি রণবীরকে খুঁজে হয়রান। রণবীরকে আশেপাশে খুঁজতে খুঁজতে যখন পাগল প্রায় আমরা, ঠিক তখনই আমার মোবাইলে আননোন নাম্বার থেকে একটা ফোন আসে। আমি রিসিভ করতেই ওপাশ থেকে রণবীর কণ্ঠস্বর ভেসে আসে, হ্যালো আম্মু। হ্যাঁ মা, কই তুমি? কোথায় গেছো তুমি? আমি আর তোমার নানু তোমাকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেছি। কোথায় তুমি আম্মু? আম্মু তোমরা টেনশন করো না, আমি তো ওই যে তোমার ওই বন্ধুর সাথে। কোন বন্ধুর সাথে? ওই যে যার সাথে আমরা সেদিন দেখা করতে গিয়েছিলাম। তিনি আমাকে স্কুল থেকে নিয়ে এসেছেন, তারপর আমাকে বললেন তোমার ফোন নাম্বার আমার মুখস্থ আছে কিনা, থাকলে তিনি তোমাকে ফোন করে জানিয়ে দেবেন আমি তার কাছে আছি। ও আচ্ছা, তাকে দাও মা মোবাইলটা, তাকে দাও। হ্যালো রন, এটা কিন্তু একদম ঠিক করনি তুমি। কেন তুমি রণবীরকে তোমার সাথে নিয়ে গেছো? তুমি জানো কত চিন্তা হচ্ছিল আমাদের। এছাড়া তোমাকে আমার মুখোমুখি আনার আর কোনো পথ ছিল না। মানে? তাড়াতাড়ি নিয়ে এসো তুমি রণবীরকে। তা তো পারবো না। মানে কি বলতে চাও তুমি? আমি বলতে চাই তোমাকে আমি একটা ঠিকানা দিচ্ছি, তুমি সেখানে চলে এসো। আমার কথাগুলো শুনে রণবীরকে নিয়ে যেও। রন, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কিসের বাড়াবাড়ি বলো তো? তুমি আসলেই রণবীরকে পাবে, আর না আসলে পাবে না, সিম্পল। এখন ডিসিশন তোমার, তুমি কি করবে। এই বলে রন লাইনটা কেটে দিল। হ্যালো রন, হ্যালো হ্যালো। সাথে সাথে টুং করে আবার আমার মোবাইলটা বেজে উঠল। রন আমাকে একটা ঠিকানা দিয়েছে। আমি মেসেজটা সিন করে আবার ওর ফোন নাম্বারে কল দিলাম, কিন্তু মোবাইলটা বন্ধ। বারবার ট্রাই করলাম কিন্তু রন ঠিকানাটা দিয়েই মোবাইল বন্ধ করে রেখেছে। এখন এই ঠিকানা মতো যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। মা তুমি বাসায় চলে যাও, রণবীর আমার এক বন্ধুর কাছে আছে, ও রণবীরকে নিয়ে গেছে ওর সাথে। এখন আমাকে যেতে বলছে। এমনভাবে কেউ কাউকে নিয়ে যায়? কেমন আজব বন্ধু তোর। ওহ মা, এখন এত কথা বলার সময় নেই, তুমি বাসায় যাও, আমি রণবীরকে নিয়ে আসছি। আমি তাড়াতাড়ি করে রনর দেওয়া ঠিকানায় পৌঁছানোর উদ্দেশ্য রওনা দিলাম। মামুনি, বলো, তোমার খিদে পেয়েছে? একটু একটু। আচ্ছা তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার বাসায় আর কেউ নেই যে? তোমার আব্বু আম্মু কোথায়? আমার আব্বু আম্মু ওই আকাশের তারা হয়ে গেছে দীর্ঘশ্বাস ছেড়ে। আর কেউ নেই তোমার? একজন আছে। কোথায় সে? তুমি থাকো, আমি খাবার নিয়ে আসি। এই যে খাবার নিয়ে এসেছি মামুনি, এই নাও। আমি যে হাত দিয়ে খাই না, নানু বা আম্মু আমাকে খাইয়ে দেন। ও আচ্ছা, দাঁড়াও আমি হাত ধুয়ে নেই, আমি খাইয়ে দেব। রণবীরকে খাইয়ে দিচ্ছে। আচ্ছা মা, কে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, তোমার বাবা না মা? আমাকে সবাই ভালোবাসে। নাও হাঁ করো, হাঁ করো। আচ্ছা মা, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে বিশাল আহমেদ। কি বিশাল আহমেদ? আর তোমার মায়ের নাম? পানি। কি পানি? আরে না, আমি পানি খাবো। ও এই যে নাও। এবার বলো তো মা, তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম? তোমার মায়ের নাম? আমার মায়ের নাম রিয়া আহমেদ। তাহলে বিন্দু, বিন্দু তোমার কি হয়? কেন, আমার আম্মু। রণবি, তুমি এসে গেছো আম্মু? হ্যাঁ আম্মু, আমি এসে গেছি, চলো এবার বাসায় চলো। বিন্দু, দেখতে পাচ্ছ না রণবি খাচ্ছে? ওর আর খেতে হবে না, চলো মা পানি খাও, তারপর বাসায় চলো। বিন্দু। রণবি, তোমার কি হয়? কেন, সেদিন না বললাম ও আমার মেয়ে? তা ঠিক আছে, কিন্তু ও তোমার মেয়ে হলে ওর বাবা বিশাল আহমেদ আর ওর মা রিয়া আহমেদ হয় কি করে? রনর কথা শুনে আমি চোখ নামিয়ে রণবীকে হাত ধরে বলি, চলো মা। রন রুমের দরজা লক করে দেয়। বিন্দু, আমি তোমার কাছে কিছু জানতে চেয়েছি। আমি যতটুকু জানি বিশাল তোমার একমাত্র ভাইয়ের নাম, আর রণবীর বাবার নামও বলছে বিশাল, আর ওর মায়ের নামের জায়গায় তোমার নাম না বলে ও তো রিয়া আহমেদ বলছে। তাহলে কি বুঝবো আমি? হ্যাঁ, রণবীর ঠিকই বলেছে, বিশাল আহমেদ আর রিয়া আহমেদই ওর বাবা মা। আর আপনার ধারণা ঠিক, বিশাল আহমেদ আমার ভাই, আর তার স্ত্রী রিয়া আহমেদের একমাত্র সন্তান রণবীর। আর আমি ওর ফুপিমা, ও আমাকে আম্মু বলে ডাকে।
ছোটবেলা থেকে আর আমার মাকে দাদু না বলে নানু বলেই ডাকে। তাহলে ওর বাবা মা কোথায়? ওর বাবা প্রবাসী আর ওর মা? কি হলো বলো, চুপ করে আছো কেন? ওর মা মানে আমার ভাবি ওকে জন্ম দেওয়ার পরপরই এই পৃথিবী ছেড়ে চলে যায়। আর তারপর থেকে আমি ওকে মায়ের আদর দিয়ে বড় করে তুলি। আর ওর নাম রাখি রণবী। তাহলে তুমি তুমি বিয়ে করনি? না করিনি। কেন করনি? কারণ কোনো এক বেঈমান আমাকে কথা দিয়েছিল সে ফিরে এসে আমাকে বিয়ে করবে। সেই আশায় কেটে গেছে আমার সময় আর যাচ্ছে, বিয়ে করার আমার ইচ্ছে আর নেই। চলো মা চলো, এবার আমার কথা তো শুনে যাও, কোথায় ছিলাম আমি, আর কেনই বা হুট করে তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দেই। এইটুকুই তো ওকে বলো, বলেই ক্ষান্ত হও। আজ থেকে 7 বছর আগে তোমার সাথে আমার যখন লাস্ট কথা হয়, তার কিছুক্ষণ পরই আমার সাথে আমার রুমমেটদের ঝামেলা হয়। আমাকে নতুন পেয়ে তারা আমাকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নিতে চাইতো। আমি তাদের থেকে বয়সে ছোট, তাছাড়া গিয়েছিও নতুন। না বুঝি তেমন ওখানকার ভাষা, না আছে কেউ আমার ওখানে পরিচিত কেউ। আমি প্রতিদিনই করতাম সব, কিন্তু সেদিন আমি ওদের না করি। আর তারা সবাই মিলে সেদিন আমাকে খুব মারে। ওরা ছিল এক একজন এক এক দেশের, আমি ছিলাম শুধু বাংলাদেশের। আমাকে তো তারা মারলই, আবার আমার মোবাইলটাও ভেঙে ফেললো। পরে একজন থানায় ফোন দিয়ে কি যেন বলল, আর পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেল। আমার 7 বছরের কারাদণ্ড হয়ে গেল। কেউ আমার কোনো কথা শুনলো না, পুলিশরাও না। সবাই তাদের মিথ্যে অভিযোগে বিশ্বাস করে নিল। যতটুকু বুঝলাম তারা মেয়েজড়িত কোনো ঘটনার কথা বলে আর চুরি ঘটিত কোনো ঘটনার কথা বলে আমাকে দোষী বানিয়ে পুলিশে দেয়। তারপর জেলে বসে কেটে যায় আমার 7টা বছর। আমি না পারি কারোর সাথে যোগাযোগ করতে, আর না পারি কাউকে কিছু বলতে। যেদিন আমি ছাড়া পাই সেদিন আমি ওখানকার এক বাঙালির সাথে দেখা করতে যাই, যার সাথে আমার কাজের সাইডে পরিচিত হয়েছিল। আল্লাহর রহমতে সে জায়গা পরিবর্তন করেনি, বরং ওখানেই ছিল। পরে তাকে গিয়ে আমি সব কিছু জানাই। তিনি আমার সব কথা শুনে চোখের জল নিয়ে বলেন, তোর সাথে এত কিছু ঘটে গেল আর আমি কিছুই জানলাম না। তারপর সে আমার খাওয়ার আর থাকার ব্যবস্থা করলেন, আর আমাকে দেশে পাঠানোর সব ব্যবস্থা করে দিলেন। অবশেষে আমি দেশের মাটিতে পা রাখলাম। কিন্তু এই 7টা বছর আমার জীবন থেকে কেড়ে নিল আমার সব কিছু। বাসায় পা রাখতেই জানতে পারলাম আমার মা আমার শোকে শোকে একদিন না ফেরার দেশে চলে গেছেন। বাবা তো গিয়েছেন আগেই, মাও চলে গেলেন। অথচ জানতেও পারলেন না তার ছেলে নিজের ইচ্ছায় যোগাযোগ বন্ধ করেনি। মাকে হারানোর শোকটা মেনে নিতে পারছিলামই না। তবুও মেনে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। তারপর ভাবলাম তোমার কথা, আর এও ভাবলাম হয়তো তুমি মায়ের মতো ভুল বুঝে আছো আমাকে। মা অভিমান করে পৃথিবী ছেড়ে গেছেন, আর তুমি হয়তো গেছো অন্য কারোর ঘরে। তোমার ফোন নাম্বারে ট্রাই করেছি অনেক, বাসার ডায়েরিতে লেখা ছিল নাম্বারটা, কিন্তু কল যায়নি। ভাবলাম নাম্বার হয়তো চেঞ্জ করে নিয়েছো। 7 বছর যে অনেক সময়, যেখানে মানুষই চেঞ্জ হয়ে যায়, সেখানে ফোন নম্বর চেঞ্জ হওয়াটা তো অস্বাভাবিক কিছু নয়। আর তারপর শুরু হলো তোমার খোঁজ করা, আর একটা সময় পেয়েও গেলাম সেদিন, তোমার প্রিয় সেই মেলায়। আমি জানতাম ওই মেলায় তুমি আসবেই, তাই মেলার প্রতিটা দিন আমি মেলায় এসেছি, আর হন্যে হয়ে খুঁজেছি তোমায়। আর বহু অপেক্ষার পর সেদিন পেলাম। ওই তো অবেলায় পেলাম তোমায়, আর বাকিটা তো তুমি জানোই। আমি খুবই দুঃখিত রণবীকে এভাবে নিয়ে এসেছি বলে। আসলে আমার আর এই ছাড়া কোনো উপায় ছিল না। ওকে এইভাবে না নিয়ে এলে তুমিও আসতে না, আর আমারও বলা হতো না আমার না বলা কথা। বিন্দু, আমাকে ক্ষমা করে দিও। আমি এই এতগুলো বছর না চাইতেও তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। চুপ করেই থাকবে, কিছু বলবে না বিন্দু? আমি আস্তে আস্তে রনর কাছে এগিয়ে গেলাম, কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে বললাম, আমিও খুব সরি। তোমাকে এতদিন ভুল বুঝেছি বলে আমাকেও তুমি ক্ষমা করে দিও। রণবী হাসতে হাসতে হাততালি দিতে দিতে বলল, ইয়াহু, এতদিনে আমি তাহলে আমার আম্মুর বর মানে আমার আব্বুকে খুঁজে পেলাম। নানু আর পাপাকে আজই জানাতে হবে। রন আমার হাত দুটো শক্ত করে ধরে বলল, আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া, অবেলায় হলেও পেলাম তো তোমায়। আমিও রনের চোখের দিকে তাকিয়ে ওর হাত দুটো ধরে বললাম, অবেলায় পেলাম তোমায়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে নমস্কার, খুব ভালো থেকো।